না ছাত্রছাত্রী, তোমাদেরকে এর আগে আমি রেসপিরেশনের উপরে সাজেশান দিয়েছিলাম সেকেন্ড সেমিস্টারের জন্য। তো আজকে তোমার যে চ্যাপ্টারটার উপর আমি সাজেশান দিতে যাচ্ছি সেটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। এই যে চ্যাপ্টার ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ, ঠিক আছে? তো আমি তোমাদের প্রথমে প্ল্যান্ট ফিজিওলজি ওপরে এই সাজেশানগুলো দিয়ে দেবো। পুরো প্ল্যান্ট ফিজিটা মোটামুটি 3টে চ্যাপ্টার আছে, তোমরা জানো। একটা হচ্ছে এই সালোক সংশ্লেষ, একটা হচ্ছে রেসপিরেশন, আর একটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাই তো, উদ্ভিদের বৃদ্ধি বিকাশ। তো এটা দেওয়ার পর ওটা দিয়ে দেবো, তোমার প্ল্যান্ট ফিজিওলজি শেষ হয়ে যাবে। তোমাদের সিলেবাসটা আমি আরেকবার জানিয়ে দিচ্ছি। তোমাদের প্ল্যান্ট ফিজিওলজিতে থেকে 17 নম্বর আসবে। এই যে এই দেখো, এই যে প্ল্যান্ট ফিজিওলজি তোমার সিলেবাস এর একদিন দেখেছিলাম, তবু আমি দেখে দিচ্ছি যত পরিচিত করাতে পারবো তোমার সিলেবাস সম্বন্ধে তোমাদের লাভ আছে। এই যে প্ল্যান্ট ফিজিওলজি দেখছো, 3টে চ্যাপ্টার আছে। একটা ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস, রেসপিরেশন ইন প্ল্যান্টস অ্যান্ড প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো রেসপিরেশন এর একদিন আমি এই চ্যাপ্টারের উপর কোশ্চেন দিয়েছিলাম। ফটোসিনথেসিস হায়ার প্ল্যান্টস আজকে দিচ্ছি, আর 2-1 দিনের মধ্যে আমি প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে দেবো। 2 দিনের মধ্যে কি আমার হয়ে আছে, তো আমার টাইম যেহেতু নেই, আমাকে স্কুল যেতে হয়, তার জন্য একদিন এক একটা দিতে হয়, আর টাইম পেলেই দিই। তো প্ল্যান্ট গ্রোথ আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আর এগুলো দেওয়ার চেষ্টা করবো। তো এই 3টা আমি দিয়ে দিচ্ছি, তোমাদের 17 নম্বর দেখো পুরোপুরি হয়ে যাবে। দেখো শুরু করছি, দেখো। আচ্ছা, একটু বড় করছি, সুবিধা হবে তোমাদের। দেখো, প্রতিটি প্রশ্নের মান 2 এখানে, হ্যাঁ, 2 নম্বরের যেগুলো আসবে সেগুলো আগে এই সেশন দিচ্ছি। দেখ, সালোক সংশ্লেষ কখন ও কোন উদ্ভিদ সংঘটিত হয়, আমি তোমাদের খালি কনসেপ্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। যারা একদমই হয়তো ফিফথ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট হিসাবে রেখেছো, তাদের সুবিধার জন্য আমি কনসেপ্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেন তারা পারো কিছু একদমই না করার থেকে যেন পারো, এরকম যেন হয়। আর যারা জানো তারা তো ভালোই, তারা মিলিয়েও দেখে নেবে। দেখ, সালোক সংশ্লেষ কখন হয় আমরা জানি, দিনের বেলায় সূর্যালোক উপস্থিতিতে, তাই তো। কোন উদ্ভিদে সংঘটিত হয়? ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদেই, তাই না? ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদে সংঘটিত হয়। আচ্ছা, সালোক সংশ্লেষকে উপস্থিতি প্রক্রিয়া এবং জানুবিজন প্রক্রিয়া বলা হয় কেন? দেখো, সালোক সংশ্লেষকে উপস্থিতি প্রক্রিয়া বলা কেন, তোমরা এটা 9-এই পড়েছো, তাই না? যে উপস্থিতি অপচিতি, উপস্থিতি কাকে বলে আগে জিনিসটা বলো, জানো। উপস্থিতি হচ্ছে যে বিপাক ক্রিয়ায় জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। তো সালোক সংশ্লেষকে উপস্থিতি প্রক্রিয়া বলা হচ্ছে কারণ শ্বাস সংশ্লেষ প্রক্রিয়ায় যে জৈব পদার্থটা তৈরি হচ্ছে, মানে গ্লুকোজ তৈরি হচ্ছে, তারপরে কি হচ্ছে, উদ্ভিদের শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে, এই জন্য একে উপস্থিতি প্রক্রিয়া বলা হয়। তোমরা লিখবে শ্বাস সংশ্লেষকে উপস্থিতি প্রক্রিয়া বলা হয় কারণ এই প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয় এবং উদ্ভিদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, এই জন্য একে উপস্থিতি প্রক্রিয়া বলা হয়। আর জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? বলবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন হয়, এই জন্য একে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। আচ্ছা, একটি অতিমাত্রিক ধাতব মৌলের নাম লেখো যা ক্লোরোফিলের অন্যতম উপাদান। তো একটি ধাতব মৌলের নাম, মানে ক্লোরোফিলের মৌলের উপাদান কে? ম্যাগনেসিয়াম, তার মানে এটা হবে ম্যাগনেসিয়াম, Mg। আচ্ছা, ক্লোরোফিলের অবস্থান কোথায়? ক্লোরোফিল কোথায় থাকে? আচ্ছা, ক্লোরোফিল কোথায় থাকে তোমরা জানো, ওই থাইলোকেট থাকে, তাই না? থাইলোকেটের পর্দার মধ্যে, থাইলোকেট পর্দার মধ্যে। তেমন কেমন একটা ছবি দিলে বোঝা যায়। ধরো ওটা পাতার আমি সেকশন কাটছি, হ্যাঁ, দাঁড়াও এখানে না করে একটা খাতা, ধরো একটা পাতা, আমি পাতার সেকশন কাটছি। এটা ধরো অপর ডিভিশনে তাড়াতাড়ি একটা জাস্ট তাড়াতাড়ি করছি, অত সুন্দর করে দরকার নেই, জাস্ট সম্বন্ধে কনসেপ্ট বোঝার জন্য। এটা পাতার, আর এখানে ধরো ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিল এখানে আছে মাঝখানে, যাক। আর এর চারিদিকে মেসোবিল কলা আছে, তাই তো। এটা হচ্ছে মেসোবিল কলা। তো মেসোবিল কলার মধ্যে আবার যে বড় করে দেখি, তেমন কী দেখতে পাবো? ক্লোরোপ্লাস্টিড, তাই না? এই ক্লোরোপ্লাস্টিড ধরো, এই ক্লোরোপ্লাস্টিড এবার বড় করে দেখি, তো কী থাইলোকেট, এই যে থাইলোকেট এরকম, জানো, গ্রানা স্টোমা, তাই না? এই থাইলোকেট, এই থাইলোকেট যদি আবার কাটি, তো কী দেখতে পাবো? এর মধ্যে দেখতে পাবো এরকম ধরনের কোয়ান্টোজোম, টুপির মতো এরকম, এরকম কোয়ান্টোজোম বলে। আবার এর মধ্যে যদি দেখতে পাই, তখন কী দেখতে পাবো? এরকম ক্লোরোফিল মলিকুল দেখতে পাবো, ঠিক আছে? তো এই জন্য বলছে যে ক্লোরোফিলের অবস্থান কোথায়? ক্লোরোফিলের অবস্থান হচ্ছে, বলবে যে থাইলোকেট পর্দার মধ্যে, বা থাইলোকেট পর্দা বলে দিলেও হবে।
আচ্ছা, তারপর কি আছে দেখি। আচ্ছা, তারপর আছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্টের ভূমিকা। দেখবে ক্লোরোপ্লাস্ট ভূমিকা কী, কেন ক্লোরোপ্লাস্ট তোমার আলোক দশা চলছে, তাই না? যে নেগেটিভ তৈরি হচ্ছে, NADPH তৈরি হচ্ছে, তো ওটা বলে দেবে। সালোকসংশ্লেষণের কোয়ান্টাম চাহিদা, কোয়ান্টাম ইল্ড। কোয়ান্টাম চাহিদা মানে কি, এক অণু, ধরো এক মলিকুল বা এক অণু অক্সিজেন তৈরি করতে যে পরিমাণ ফোটন কণা দরকার হয় তাকে বলছে কোয়ান্টাম চাহিদা। মনে রাখবা, কোয়ান্টাম চাহিদা হচ্ছে যে এক মোল অক্সিজেন উৎপাদন করতে যে পরিমাণ ফোটন কণা দরকার হয় তাকে বলছে কোয়ান্টাম চাহিদা। যেমন এক মোল অক্সিজেন তৈরি করতে আমার যেমন 8টা ফোটন দরকার হয়, তাই না? আর কোয়ান্টাম ইল্ড কাকে বলা হচ্ছে, কোয়ান্টাম ইল্ড দেখো, কোয়ান্টাম চাহিদা হচ্ছে যে এক মোল তৈরি করতে ফোটন কণা চাইছে, তাই তো? আর কোয়ান্টাম ইল্ড মানে একটা ফোটন কণা থেকে কী পরিমাণ অক্সিজেন উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? একটা ফোটন কণা থেকে কী পরিমাণ অক্সিজেন তৈরি হচ্ছে তাকেই বলছে কোয়ান্টাম ইল্ড। আচ্ছা, এবার দেখো শোষণ বর্ণালী, কার্য বর্ণালী। শোষণ বর্ণালী মানে অ্যাবজর্পশন স্পেকট্রাম, আর কার্য বর্ণালী মানে হচ্ছে কি, অ্যাকশন স্পেকট্রাম। তো শোষণ বা অ্যাবজর্পশন স্পেকট্রাম হচ্ছে, বলবে যে লিখচিত্রে বিভিন্ন আলোর তরঙ্গ দৈর্ঘ্য, যেসব আলোগুলো তোমার রঞ্জক পদার্থ শোষণ করে সেটাকে বলছে শোষণ বর্ণালী। বোঝা গেল? তার মানে আবার বলছি, যে লেখচিত্রের সাহায্যে আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলোকে পিগমেন্টগুলো যে শোষণ করছে তাকেই বলছে শোষণ বর্ণালী। আর কার্য বর্ণালী কাকে বলছে, যে আলোর যেসব তরঙ্গ দৈর্ঘ্যে, এটা তাই, যে লেখচিত্রে যেসব আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সালোক সংশ্লেষের হার দেখায় সেই লেখচিত্রকে বলছে কার্য বর্ণালী। বোঝা গেল? আচ্ছা, তো যারা তোমাকে দেখিয়ে দিচ্ছি, যারা জানো না জানো আমি বই থেকে একবার, যদি ইন্টারেস্ট থাকে দেখে নেবে, আর যারা জানো দরকার নেই, অ্যাভয়েড করে চলে যাবে। তারপর একটা আমারটাকে মানে করে পাস করে সামনে চলে যাবে। আমি যারা এসে তাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এবার তোমাদের বইয়েও যদি ভালো থাকে তো ভালো কথা, নাহলে আমার এখান থেকে যদি ভালো লাগে তোমরা করে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে আছে, এই দেখো কোয়ান্টাম চাহিদা। দেখো কী দিলাম, কোয়ান্টাম চাহিদা না শোষণ বর্ণালী চাহিদা। আচ্ছা, কোয়ান্টাম চাহিদা যখন দেখছি এটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো কোয়ান্টাম চাহিদাটা, এটা হচ্ছে কোয়ান্টাম ইল্ড। এই যে কোয়ান্টাম ইল্ড হয়েছে। আচ্ছা, তোমাদের শোষণ বর্ণালী তার পরেই আছে, এই যে শোষণ বর্ণালী। এই যে শোষণ বর্ণালী কাকে বলে দেখিয়ে দিলাম, কার্য বর্ণালী তার পাশাপাশি আছে, এটাও দেখিয়ে দিলাম। এই যে ঠিক আছে। আচ্ছা, তারপর দেখা যাক কী আছে। সে কোয়ান্টাজম কি, কোয়ান্টাজম কি, সালোক সংশ্লেষীয় এককে কোয়ান্টাজম বলা হয়। একটু আগে দেখালাম তোমাদের ছবিতে কোয়ান্টাজম, যেটা কি থাইলেকয়েড পর্দার মধ্যে থাকে। হ্যাঁ, সালোক সংশ্লেষে বা যেহেতু এটা 1 নম্বর, তো এই কোয়ান্টাজম না 2 নম্বর আছে, তো মানে সালোক সংশ্লেষীয় এককে কোয়ান্টাজম বলা হয়। এবার কোয়ান্টাজম কোথায় থাকে, এবার বলবো যে প্রতিটি কোয়ান্টাজমে সালোক সংশ্লেষীয় এককে কোয়ান্টাজম বলা হয়। এটা কোথায় থাকে, থাইলেকয়েড পর্দার ভিতরে থাকে। থাইলেকয়েড পর্দার ভিতর থাকে, হয়ে গেল। আর কি লিখবে এখানে, 250টি ক্লোরোফিল অণু থাকে, আর অন্যান্য রঞ্জকও থাকে, অন্যান্য রঞ্জক ও ইলেকট্রন ভাগ থাকে, ইলেকট্রন বাহক থাকে। বাস। দেখি PS1 আর PS2 এর পার্থক্য। PS1 PS2 এর পার্থক্য তোমরা বই পেয়ে যাবে, অসুবিধা নাই। PS1-এ কী বলতো, আচ্ছা যাই হোক, আমি দরকার নাই, আর আমি করছি না। PS2 রঞ্জক তন্ত্রের সক্রিয় ক্লোরোফিল কত তরঙ্গযুক্ত আলো শোষণ করে। PS2 মানে কি, এই যে P680, আর PS1 হবে P700 ন্যানোমিটার তরঙ্গ। তো তোমরা লিখবে কী বলতো, যে PS2 রঞ্জক তন্ত্রের সক্রিয় ক্লোরোফিল কত তরঙ্গযুক্ত, লিখবে 680 ন্যানোমিটার তরঙ্গযুক্ত আলো শোষণ করে। আর PS1 রঞ্জক তন্ত্রে PS1 যন্ত্রে ইলেকট্রন দাতাকে বলছে। PS1 ইলেকট্রন দাতা হচ্ছে PS2, তাই না?
এবার আরও ভাগ লিখতে হবে PS2 এর প্লাস্টোসাইনিন। PS2 এর প্লাস্টোসাইনিন হচ্ছে ইলেকট্রন দাতা PS1 এ। সালোক সংশ্লেষে আলোকের প্রয়োজন হয় কেন? সালোক সংশ্লেষে আলোর প্রয়োজন হয় কারণ সালোক আলো না থাকলে কী হবে, ক্লোরোফিল মলিকুল উত্তেজিত হবে না, ক্লোরোফিল মলিকুল উত্তেজিত না হলে কী হবে, ইলেকট্রন নির্গত হবে না, তাই না? উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হবে না। ইলেকট্রনগুলো তো বিভিন্ন বাহকের মধ্যে যখন যায় তখন এটিপি তৈরি করছে, সেটা সম্ভব নয়। হিল বিক্রি কাকে বই পাবে, ওই যে ফটোলিসিস পরীক্ষাটাকে হিল বিক্রি বলা হয়। ফটোলিসিস কাকে বলা হয়? সূর্যালোকের উপস্থিতিতে জলকে সক্রিয় ক্লোরোফিল কী করে, হাইড্রোজেন এবং হাইড্রোজেন ভেঙে দেয়, তাই তো? একেই বলছে হিল বিক্রিয়া। যেহেতু একে বলে ফটোলিসিস, এবং বিজ্ঞানী রবিন হিল 1940 সালে প্রথম এটা দেখিয়েছিল বলে ওই ফটোলিসিস পরীক্ষাকে হিল বিক্রিয়াও বলা হয়। সালোক সংশ্লেষে ব্যবহৃত হিল বিকারক কোনটি? NADPH, NADP, এটা হচ্ছে হিল বিকারক। আর যেই হাইড্রোজেনকে নিয়ে নেয় তখন এটা হচ্ছে, আচ্ছা দরকার কনফিউজ হয়ে যাবে, হিল বিকারক কোনটি? NADP। আচ্ছা, কেমিওসিসের প্রয়োজন কি? কেমিওসিসের প্রয়োজন হচ্ছে যে কারণ কেমিওসিসের মাধ্যমে এটিপি তৈরি হয়, তাই না? কেমিওসিসের মাধ্যমে এটিপি তৈরি হয়। আচ্ছা, এটা যদিও আসার সম্ভাবনা আমি দিয়েছি, তার জন্য এটিপি তৈরি হয়। কখন এটিপি তৈরি হয়? কেমিওসিসের মাধ্যমে। তখন আলোর উপস্থিতিতে কী হচ্ছে, আলোর উপস্থিতিতে তোমার যখন ইলেকট্রন উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তখন কী হচ্ছে, এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি পাচ্ছে জলকে ভেঙে ইলেকট্রন চলে আসছে। ইলেকট্রন ভেঙে আসার ফলে বিভিন্ন যৌগের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন পাস হচ্ছে তখন এটিপি তৈরি হচ্ছে। এটা হচ্ছে কেমিওসমোসিস। সালোক সংশ্লেষে আলোক দশার শেষে কী কী পদার্থ তৈরি হয়? এটিপি তৈরি হবে, NADPH আর অক্সিজেন। সে কেলভিন চক্র কি? এটা বই পাবে। এই চক্র উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগের নাম হচ্ছে PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, তারপর দেখো এক অণু গ্লুকোজ উৎপন্ন করতে কতগুলি কেলভিন চক্র সম্পন্ন হয়? এক অণু গ্লুকোজ উৎপন্ন করতে 6 অণু করতে কতগুলি কেলভিন চক্র সম্পন্ন হয়? 6 বার। কারণ একবার কেলভিন চক্রে একটা কার্বনকে ফিক্সড করছে। তো কার্বনের কটা আছে? এই গ্লুকোজে কটা কার্বন আছে? 6টা আছে, তখন 6 বার হবে। সিফের উদ্ভিদে কোথায় কেলভিন চক্র সাধিত হয়? সিফের উদ্ভিদে কেলভিন চক্র বান্ডিল শীত সেলে, বান্ডিল শীত কোষে, হ্যাঁ, বান্ডিল শীত কোষে, হ্যাঁ। রাবিস্কোকে দ্বৈত উৎসেচক বলা হয় কেন? কারণ রাবিস্কো বলবে যে রাবিস্কো যখন কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব বেশি থাকে তখন ও RUBB কার্বক্সিলেজ হিসেবে কাজ করে, এবং যখন এতে কি হচ্ছে, এতে ও কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে গ্লুকোজ তৈরি করছে, তাই তো? কিন্তু যখন অক্সিজেন ঘনত্ব বেশি থাকে তখন RUBSকো তখন কী হিসেবে কাজ করছে? অক্সিজেনেজ হিসাবে কাজ করছে। তখন ও কী করছে? কার্বন ডাইঅক্সাইডকে না যুক্ত করে অক্সিজেনকে যুক্ত করে ফসফোগ্লাইকোলেট তৈরি করছে। এই জন্য একে দ্বৈত উৎসেচক বলা হয়। মানে মধ্য কথা, রাবিস্কো অক্সিজেনেজ এবং কার্বক্সিলেজ এই দুই হিসাবে কাজ করে বলে। C2 চক্রে অংশগ্রহণকারী অঙ্গগুলোর নাম, এটা হবে ক্লোরোপ্লাস্ট, পেরোক্সিজোম, আর একটা হবে মাইটোকন্ড্রিয়া। আলোক শোষণকে C2 চক্র বলা হয় কেন? আলোক শোষণ C2 চক্র বলা হয় কারণ প্রথম উৎপন্ন কার্বন যৌগটা হচ্ছে 2 কার্বনযুক্ত, হ্যাঁ। প্রথম কার্বনযুক্ত হচ্ছে ফসফোগ্লাইকোলেট বা ফসফোগ্লাইকোলেট। বলবে যে প্রথম উৎপন্ন কার্বন যৌগ হচ্ছে ফসফোগ্লাইকোলেট, ঠিক আছে? এবং এটি 2 কার্বনযুক্ত বলে একে C2 চক্র বলা হয়। আলোক শোষণের শোষণ বস্তু কি? আলোক শোষণ কম হয় কি? আলোক শোষণের শোষণ বস্তু কি আছে? এখানে একটা আলাদা কোশ্চেন, এখানে জিজ্ঞেস হবে। আলোক শোষণের শোষণ বস্তু হচ্ছে যে গ্লাইকোলেট, ফসফোগ্লাইকোলেট মানে কি? গ্লাইকোলেট, ঠিক আছে? গ্লাইকোলেট লিখবে, গ্লাইকোলেট। আচ্ছা, আলোক শোষণ কম হয় বা একেবারেই হয় না এমন দুটি উদ্ভিদের নাম। C4 উদ্ভিদও হয় না, হ্যাঁ। একটু মাঝে মধ্যে এটাও খেয়াল রাখতে হচ্ছে যে, আচ্ছা, একেবারে হয় না দুটো হচ্ছে C4 উদ্ভিদ। তো C4 উদ্ভিদকে আখ বা সুগার কেন, আর কি হবে? ভুট্টা বা জিয়া মেজ।
ঠিক আছে, ভুট্টা। আচ্ছা, আলোক শ্বসন উৎপন্ন দুটি অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো। একটা হবে গ্লাইসিন আর একটা হবে সেরিন। আচ্ছা, ক্রাঞ্জান্ডি কাকে বলে? এটা পারবে, C4 প্ল্যান্টে আর স্পেশাল টাইপ অফ ক্রাঞ্জান্ডি দেখা যায়, স্পেশাল টাইপ অফ প্ল্যান্ট দেখা যায় যাকে ক্রাঞ্জান্ডি বলা হয়। একটি উদ্ভিদের নাম লেখো। তো C4 প্ল্যান্টের উদ্ভিদের নাম দিয়ে দাও। ওই তো এখানে বললাম যেমন আখ, ভুট্টা, এগুলোই, যে কোনো মনোকট প্ল্যান্টেই দেখা যায় বেশি। ক্রাঞ্জ অ্যানাটমি কাকে বলে? ক্রাঞ্জ অ্যানাটমি হচ্ছে যে, তাও একবার বলে দিচ্ছি যে এখানে বলবো যে C4 উদ্ভিদের পাতায় এক ধরনের নতুন ধরনের কি দেখা যায়, অ্যানাটমি দেখা যায়, যাকে ক্রাঞ্জ অ্যানাটমি বলা হয়। এখানে কি বলছে যে নারিকেল বান্ডিলের চারিদিকে খুব ঘন সন্নিবিষ্টভাবে এক ধরনের বড় সেল দেখা যায়, তাকে বলা হয় বান্ডিল শীত সেল, যেখানে গ্রানা অনুপস্থিত। ওখানেও কিন্তু ক্লোরোপ্লাস্ট আছে, কিন্তু গ্রানা নেই, এবং ওকে ঘিরে আছে মেসোফিল সেল, যেখানে গ্রানা আছে। ঠিক আছে, ব্যাস, এই হচ্ছে ক্রাঞ্জ অ্যানাটমি। C3C4 উদ্ভিদেরা এ নামে পরিচিত কেন? তখন C4 উদ্ভিদকে বলা হয় কারণ এখানে উৎপন্ন প্রথম কার্বন যৌগ হচ্ছে 4 কার্বন কম্পাউন্ড, অক্সোল্যাস্টিক অ্যাসিড। আর C3 প্রথম উৎপন্ন কার্বন যৌগ হচ্ছে 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই জন্য এদেরকে এই নামে পরিচিত হয়। ক্যাম উদ্ভিদ কি বই পাবে? উদাহরণ দাও। উদাহরণ হচ্ছে ব্রায়োফাইলাম, সিডাম বা ক্যালাঞ্চো, মানে ক্যাকটাস ফ্যাক্টাস হলে সবগুলোইতে পাবে। ক্যাম মানে হচ্ছে ক্যারাসুলিয়েশন অ্যাসিড মেটাবলিজম। এটা হচ্ছে কি যদি বলা হয়, বলবে যে একটা একটা বিকল্প কার্বন আত্মীকরণ পদ্ধতি, যেটা কি বলতো, যেটা এই স্ট্রেস কন্ডিশনে বা যেখানে জল খুব কম থাকে এবং অনুপস্থিত থাকে সেসব অঞ্চলে উদ্ভিদে এইসব দেখা যায়, ক্যাম। তো ক্যারাসুলিয়েসি নাম কেন হয়েছে? ক্যারাসুলিয়েসি একটা গোত্রের নাম হচ্ছে, একটা ফ্যামিলির নাম হচ্ছে, ওই ক্যারাসুলিয়েসিতে উদ্ভিদে দেখা যায়। এছাড়াও ক্যাকটেসি, ইউফোরবিয়াসি, এসব উদ্ভিদেও দেখা যায়। একটি করে C2 উদ্ভিদ ও ক্যাম উদ্ভিদের নাম লেখো। একটি করে C2 উদ্ভিদ লিখে নাও। ধান লিখে দিতে পারো। C2 উদ্ভিদ হচ্ছে ধান বা মটরশুঁটিও লিখতে পারো। আচ্ছা, ক্যাম উদ্ভিদের নাম যে বললাম, ব্রায়োফাইলাম, এই ব্রায়োফাইলামটা এখানেও হবে। ক্যাম উদ্ভিদের পত্ররন্ধ্র রাতে খোলা দিনে বন্ধ হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে বলবে যে ক্যাম উদ্ভিদ সাধারণত জল যেখানে অনুপস্থিত থাকে বা জল খুব কম থাকে সেসব জায়গাতেই এই ক্যাম উদ্ভিদগুলো জন্মায়। সুতরাং জলকে সংরক্ষণ করার জন্য পত্ররন্ধ্র দিনের বেলায় বন্ধ থাকে, কারণ পত্ররন্ধ্র খোলা থাকলে জল বাষ্পীভূত হয়ে বাইরে বেরিয়ে যাবে। সেই কারণে দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে। এই জন্য রাত্রে এদের পত্ররন্ধ্র খোলা থাকে, যেখানে ওরা কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে ম্যালিক অ্যাসিড তৈরি করে। আচ্ছা, এতগুলো 2 নম্বরে খোলা, হ্যাঁ লিখতেই হবে। বলবে রাত্রির বেলায় ওদের এই পত্ররন্ধ্র খোলা থাকে, যেখানে ওরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়। কার্বন ডাইঅক্সাইড নেওয়ার পর তারা ওটাকে কি ম্যালিক অ্যাসিড তৈরি করে কোষ গহ্বরে সঞ্চিত রাখে, এবং দিনের বেলায় ওই কোষ গহ্বর থেকে ম্যালিক্স আবার বেরিয়ে যায়, যে ম্যালিক্সকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড এবং পাইরুভেট তৈরি করে, এবং কার্বন ডাইঅক্সাইডকে ওরা কি নর্মাল যেমন কেলভিন চক্র চলে, সেই কেলভিন চক্রে আবার ওরা গ্লুকোজ বা কার্বোহাইড্রেট তৈরি করে। এই কারণে বন্ধ থাকার কারণ মেন হচ্ছে যে ওটাই বলবে যে ওখানে জল কম থাকে, যার জন্য জলের অভাব পূরণ করার জন্য, এবং যাতে জল নষ্ট না হয়ে যায় তার জন্য দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে এবং রাত্রিবেলায় খোলা থাকে, যাতে জলটা স্টোর করে রাখা যায়, এবং ওই সময় ওরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়। ব্যাস। এমারসন এফেক্ট। লোহিতচ্যুতি কাকে বলা হয়? লোহিতচ্যুতিটা বলে দিচ্ছি। লোহিতচ্যুতিটা হচ্ছে উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে যখন ফটোসিনথেসিসের হার বন্ধ হয়ে যায় বা ফটোসিনথেসিস বন্ধ হয়ে যায়। ঠিক আছে, উচ্চ তরঙ্গকে লাল আলো, তো বলবে উচ্চ তরঙ্গযুক্ত লাল আলোকে যখন ফটোসিনথেসিস বন্ধ হয়ে যায় তখন তা বলছে লোহচ্যুতি। আর ইমারসন ইফেক্ট, যে যদি উচ্চ তরঙ্গযুক্ত লাল আলোর সঙ্গে নিম্ন তরঙ্গযুক্ত অন্য কোনো আলো একসঙ্গে যদি দেওয়া হয় তখন ফটোসিনথেসিসের হার বেড়ে যায়, একেই বলছে ইমারসন ইফেক্ট। আচ্ছা, তারপর এবার দেখো 3 নম্বর প্রশ্ন। সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক পদ্ধতি কী কী? এদের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রধান রঞ্জক পদ্ধতি কী? ক্লোরোফিল এ, হ্যাঁ, ক্লোরোফিল বি, এসে কি আছে? ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েডস, আর কি আছে? ফাইকোবিলিন।
তো এটা সম্বন্ধে বেশি একটু লিখে দেবে। আর ক্যারোটিনকেও দুয়ে ভাগ করছে, কি ক্যারোটিন জ্যান্থোফিল, তাই না? ক্যারোটিন আর একটা হচ্ছে জ্যান্থোফিল। যে সংক্ষিপ্ত বিবরণ হালকা দিয়ে দেবে একটু। সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষে ব্যাকটেরিয়া সংশ্লেষের প্রধান পার্থক্য উল্লেখ করো। এটা হয়তো তোমাদের বইয়ে পাবে কি না জানি না, তবে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি বেশি বলতে চাইছি না, বলতে গেলে আবার তোমার এই টাইমটা একটু পাস হয়ে আছে। আমি আমার বই থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, তোমরা দেখে নেবে। এই যে সরি, এই যে এটা এই দিকেরটা, এই যে এদিকে দেখো। এই তিনটে এখন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে না, চারটা দেওয়া আছে। ব্যাস। আচ্ছা তারপর, আচ্ছা এটা কি, তারপর ফটোফসফোরিলেশন কাকে বলে, এটা পাবে পৃথিবীতে। এতে বইয়ে চক্রাকার অচক্রাকার ফসফোরিলেশন বলতে কী বোঝো, বই পাবে। এটা আমি যাচ্ছি না বেশি টাইম নষ্ট করতে। অনাবর্ত ফসফোরিলেশন পদ্ধতিটি ছকের সাহায্যে উপস্থাপন করো। অনাবর্তক আছে, এটা অনেক বই দেখেছি, বেশ অনেকগুলো অন্তর্বর্তী যৌগ দিয়ে দিয়েছে। তো যেটা সংক্ষেপে ছোট করে করা যায় সেটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের। অনাবর্ত ফসফোরিলেশন ছকের সাহায্যে। 1 মিনিট। তোমাদের বই যদি ছোট থাকে তো ভালো কথা। আমি দেখলাম, আমি কিছু বই দেখলাম অনেকগুলো অন্তর্বর্তী যৌগ দিয়েছে, যেটা দেওয়ার কোনো দরকারই নেই। এই যে এই দেখো। আচ্ছা আমি এটাকে একটু এই করি। এই যে দেখো, হ্যাঁ এই যে এটা হচ্ছে নন সাইক্লিক। দেখো অল্প মধ্যে আছে, যদি অল্প মধ্যে থাকে তো নেবে, তোমাদের বই থাকলে আর ভালো কথা, ওখান থেকে নেবে। তো আমি একবার দিয়ে দিলাম। এটা হচ্ছে নন সাইক্লিক ফসফোরিলেশন। সরি, সব দিকে তাল দিতে গিয়ে মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা তারপর কোথায় যেন বলছিলাম, ফিক্সড করে দিই উত্তরটা। এই যাতে বলছিলাম। আচ্ছা অনাবর্ত হলো শব্দ চিত্রের সাহায্যে C3 চক্র বা কেলভিন চক্রের বিক্রিয়া পথের ধাপগুলি উল্লেখ করো। এটা বই পেয়ে যাবে। আলোক শোষণের সংজ্ঞা দাও, বই পাবে। বৈশিষ্ট্যগুলো পাবে। আচ্ছা বৈশিষ্ট্যগুলো তাও আমি একবার দিয়ে দিচ্ছি। বৈশিষ্ট্যগুলো তো অনেক পয়েন্ট আকারে নাও পেতে পারো। কিসের এটা, আলোক শোষণের বৈশিষ্ট্য। আচ্ছা তোমাদের বই থাকলে ভালো। এই যে আমি এই যে তোমাকে খুঁজতে কিছু টাইম নষ্ট হচ্ছে। যাদের ধরো হয়ে আছে তারা তোমরা পাস হয়ে চলে যাবে, কিন্তু যাদের হয়তো পাচ্ছে না বা আমার এতেই মত পেতে আছো যে এখানে দিলেই ভালো, তাদেরকে বলছি যে আলোক শোষণের গুরুত্ব, এই যে বৈশিষ্ট্য, এই গুরুত্ব লিখে দিলে যথেষ্ট। ব্যাস। আচ্ছা তারপর কী যেন আছে দেখো, আলোক শোষণের বৈশিষ্ট্যগুলো হলো। তারপর ঠিক C2 চক্রের বিক্রিয়াগুলো শব্দ চক্রের সাহায্যে উৎপন্ন করো। কারণ C2 চক্রটা বিক্রিয়া, এটাও দিয়ে দেবে। শব্দ চক্র বলতে কোনটা বলছে বলতো, শব্দ চক্র বলতে তোমরা খালি ওই তীর চিহ্ন দিয়ে ছকের মাধ্যমে যেটা দেখিয়ে দেবে ওটাকে বলছে শব্দ চক্রের মধ্যে। আচ্ছা আমি তাও দেখছি, যদি আমার এখানে থাকে তো আমি দিয়ে দিচ্ছি। এই যে C2 তো বোধহয় নাকি C2 চক্রের, হ্যাঁ এই যে এইটা, এই যে এই হচ্ছে C2 চক্রের মধ্যে। তারপর এটা C2 চক্রের হ্যাচ-স্ল্যাক রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। এটা বই পাবে, এটা আমি আর যাচ্ছি না। হ্যাচ-স্ল্যাক। আচ্ছা প্রদত্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কী দিচ্ছে দেখো। না এখন সব দিকে খেয়াল রাখতে গিয়ে কোনো সময় দেখছি এখানে ঢেকে যাচ্ছে। আমি তো আর প্রফেশনাল মতো তো আর করিনি, তোমাদেরকে জাস্ট হেল্প করে দেওয়াটা হচ্ছে উদ্দেশ্য, যার জন্য এর এতই হচ্ছে। আচ্ছা দেখো হ্যাচ-স্ল্যাক। আচ্ছা কী বলছিলাম, যা এটা তো বলেছিলাম প্রদত্ত বৈশিষ্ট্যগুলোর ওপর ভিত্তি করে C3 এবং C4 প্ল্যান্টের পার্থক্য। আচ্ছা C3 C4 প্ল্যান্ট, আচ্ছা এটা তোমাদের জানিয়ে দিচ্ছি আমি। C3 C4 প্ল্যান্ট আছে, এখানে ধরো আমি C3 দিলাম, এখানে ধরো C4 দিলাম। আচ্ছা কী কী পার্থক্য বলছে এক নম্বর দেখো কী বলছে। 1 নম্বর বলছে যে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ। তো প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ C3 প্ল্যান্টে কি PGA মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর C4 প্ল্যান্টে OAA মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
হলো। 2 নম্বর পয়েন্টে কি বলছে না, এ আছে, এ দিয়ে বলছে এ, এটা বি। আচ্ছা, প্রাথমিক গ্রাহক, এখানে প্রাথমিক গ্রাহক হচ্ছে রিবিউলোজ বাইফসফেট, আর এখানে প্রাথমিক গ্রাহক হচ্ছে পিপি আর আরইউবিপি, দুটোই আছে। আচ্ছা, পিপি মানে কি ফসফেনল পাইরুভেট, আর আরইউবিপি মানে রিবিউলোজ বাইফসফেট। আচ্ছা, তো সিতে কি আছে, আলোক শোষণ। সিফোর প্ল্যান্ট আলোক শোষণ হয় না, তাই না? এখানে আলোক শোষণ ঘটে, হ্যাঁ, এখানে আলোক শোষণ ঘটে। তোমরা কিন্তু আলোক শোষণ লিখবে, কিন্তু আমি খালি তোমাদের টাইমটাকে সেভ করার জন্য বলছি। এখানে ঘটে না, মানে আলোক শোষণ এখানে ঘটে না শীতে। 4 কি আছে, প্রধান, 4 আছে প্রধান আবদ্ধকারী উৎসেচক। প্রধান আবদ্ধকারী, প্রধান আবদ্ধকারী উৎসেচক, প্রধান আবদ্ধকারী উৎসেচক। তো ডিতে প্রধান আবদ্ধকারী উৎসেচক কি হবে, এখানে প্রধান আবদ্ধকারী উৎসেচক হবে এখানে হবে রাবিস্কো, রাবিস্কো, আর এখানে হবে পিইপি কার্বক্সিলেজ, কার্বক্সিলেজ। তারপর দেখো, আচ্ছা হয়ে গেল পরম উষ্ণতা। আচ্ছা, ইয়ের এখানে পরম উষ্ণতা হবে 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস, আর এখানে হবে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এবার ই তো হলো এফ, ক্রাঞ্চ অ্যানাটমি সম্বন্ধে পার্থক্য বলছে। এখানে ক্রাঞ্চ অ্যানাটমি অনুপস্থিত, এখানে উপস্থিত, ঠিক আছে? এখানে কি ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায় না, হ্যাঁ, দেখা যায় না, আর এখানে দেবে দেখা যায়, বাস হয়ে গেল। আচ্ছা দেখো, ছকের সাহায্যে উদ্ভিদে ক্যাম্প বিক্রিয়াটি উপস্থাপন করো। তো ক্যাম্প বিক্রিয়া উপস্থাপন করো, তোমাদের বইয়ে হয়তো একটু বড় থাকতে পারে, বড় বলতে কি মানে অন্তর্বর্তী যোগগুলো একটু কম দিলেও চলে, অথচ বেশি দেশে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি আমার বই থেকে, যদি পছন্দ হতে নেবে, নাহলে তোমাদের বই থেকেই করবে। আর যাদের তো মুখস্থ হয়েই গেছে তাদের তো দরকারই নেই। এই যে ক্যাম্প, এই ধরো ক্যাম্প দেখাচ্ছি, এই যে ক্যাম্প, একটু ছোট্ট করে দিই, এই যে ক্যাম্প, এই হচ্ছে ক্যাম্প। দেখো, যদি ভালো লাগে তো নেবে, না দরকার নেই। আচ্ছা, এরপর কি আছে দেখি, এতে হয়ে গেল ক্যাম্প। এবার দেখো, এবার আর একটা আসছে, আর লাস্ট প্রশ্ন আছে 3 নম্বরের। সালোক সংশ্লেষ নিয়ন্ত্রণকারী 3টে প্রভাবের নাম লিখো, তাদের ভূমিকা। সালোক সংশ্লেষ নিয়ন্ত্রণকারী 3টি প্রভাব লিখে দেবে, কার্বন ডাইঅক্সাইড বা আলোর তীব্রতা, তাই না, এগুলো অক্সিজেন, অনেকগুলোই আছে, ওখানে লিখে দেবে। তারপর এবার 4 নম্বর প্রশ্ন দেবো। ধরা যাক কোনো উদ্ভিদে না, একটু বড় করিনি, এই দেখো, ধরা যাক কোনো উদ্ভিদে ক্লোরোফিল বি উচ্চ ঘনত্বে বর্তমান এবং ক্লোরোফিল এ অনুপস্থিত। এই প্রকার উদ্ভিদে কি সালোক সংশ্লেষ ঘটবে? যদি না ঘটে তাহলে উদ্ভিদে ক্লোরোফিল বি অন্যান্য সহায়ক রঞ্জক থাকে কেন? দেখো, যে ক্লোরোফিল এ অনুপস্থিত থাকে তবে কী হবে, ক্লোরোফিল এ যদি অনুপস্থিত থাকে তবে কি রিয়াকশন সেন্টার তো ক্লোরোফিল এ দিয়েই গঠিত, তাই না? যেমন P700 হোক বা P680 হোক, এগুলো তো ক্লোরোফিল, বা PS1 বা PS2, তেমন কি রিয়াকশন সেন্টার PS2, এই রিয়াকশন সেন্টার কিন্তু ক্লোরোফিল এ দিয়ে তৈরি। তো তেমন কি মানে আলো গ্রহণ করতে পারবে না, আলো গ্রহণ না থাকলে কী হবে, ক্লোরোফিল এই সালোক সংশ্লেষ ঘটবে না। আচ্ছা, যদি না ঘটে তাহলে ক্লোরোফিল এ বি অন্যান্য সহায়ক রঞ্জকগুলো থাকে কেন? এরা কী বলতো অ্যান্টিনা মলিকুল সিস্টেম হিসেবে থাকে, অ্যান্টিনা বা সহায়ককারী রঞ্জক থাকে কেন? কারণ এরা
আলোকে গ্রহণ করে এবং সেই আলোকে ওরা রিয়াকশান সেন্টারে প্রেরণ করে। ঠিক আছে, রিয়াকশান সেন্টারে ওরা বা আলোক কেন্দ্রে ওরা প্রেরণ করে। তো আলোক কেন্দ্র না থাকলে যেহেতু